কুয়েত বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের তাণ্ডব, মরণ কামড়ের পাল্টা হুমকি ট্রাম্পের, ভেস্তে যাচ্ছে কি শান্তি সংলাপ? তিস্তা প্রকল্প ঢাকার সাথে ঘনিষ্ঠতায় নয়া অধ্যায়, চীনের কৌশলী ইঙ্গিত, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নয়, সমীকরণ হচ্ছে কি তিস্তা? দাবদাহে ইউরোপে জটিল হচ্ছে মানবিক দুর্যোগ, কয়েকদিনে হাজার ছাড়িয়েছে মৃত্যুর রেকর্ড, কি বলছে আবহাওয়ার পূর্বাভাস? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের অজুহাতে মার্কিন ঝটিকা হামলার দ্বিতীয় দফায় কঠিন জবাব দিয়েছে তেহরান। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে কাঁপিয়ে দিয়েছে কুয়েত আর বাহরাইনের মার্কিন ঘাঁটি। যুক্তরাষ্ট্রকে দোজকের স্বাদ বোঝানোর হুঁশিয়ারিও দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমন অবস্থায় আবারও পুরনো ভাষায় কথা বলতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন শান্তি আলোচনা ভণ্ডুল করে ইরানকে বিশ্ব মানচিত্র থেকেই নিশ্চিহ্ন করার। শান্তি স্থাপন প্রক্রিয়ায় ইতিবাচক মোড়ে এসে ট্রাম্পের এই হুমকি কতটা গুরুতর? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক সইয়ের 2 সপ্তাহ না পেরোতেই আবারও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। তেহরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা 2 দিনের হামলার জবাবে রবিবার বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ মিসাইল এবং ড্রোন হামলা চালায় ইরান। হামলায় কুয়েতের আলী আল সালেম ঘাঁটি ও বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম বহরের 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করে IRGC। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অভিযোগ, ইরানে বারবার হামলা চালিয়ে শান্তি আলোচনাকে অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে আবারও ইরানকে লক্ষ্য করে হামলা হলে অতীতের চেয়ে শক্তিশালী হামলা চালিয়ে মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুমকিও দেয় IRGC। যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে দেশটি। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েত ও বাহরাইন। নতুন করে পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালী আগামী 30 দিনের জন্য এককভাবে ইরানের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার ইরাকে সফররত অবস্থায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সাথে এক যৌথ বিবৃতিতে আব্বাস আরাকচি বলেন, সমঝোতা স্মারক অনুসারে হরমুজ প্রণালী দেখভালের দায়িত্ব এখন শুধু ইরানের। স্মারক অনুযায়ী নৌপথটিতে কেউ হস্তক্ষেপ করার অধিকার রাখে না। কিন্তু গত 2 দিনে মার্কিন হামলা সেই স্মারকের লঙ্ঘন করেছে এবং নৌপথটির ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধের তাগিদ দিয়ে বলেন, সমঝোতা স্মারকের বিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের উচিত অঞ্চলটির প্রতিটি যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। কি কথা ছিল আর যুক্তরাষ্ট্র কি করছে? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের অধীনে থাকার কথা ছিল, কিন্তু সেটি তারা করেনি। লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সেটিও তারা করছে না। উল্টো পরপর 2 দিন হরমুজে তারা হামলা চালিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, চুক্তি তারা ভেস্তে দিয়েছে। তাই হরমুজ প্রণালী আগামী 30 দিন ইরানের নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্র বেশি বাড়াবাড়ি করলে তার পরিণতি হবে ভয়াবহ। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকাতে ইরাক ও উপসাগরীয় আরও কিছু দেশ নিয়ে নতুন কাঠামো গঠনের আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন আব্বাস আরাকচির এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন। ইরানকে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন ইরাকের মন্ত্রী। এদিকে শান্তি আলোচনা স্থগিত করে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের উপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন বাহিনীর হামলার বিষয়টি নিশ্চিত করেন। ভবিষ্যতে ইরানে আরও ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। তিস্তা প্রকল্পে প্রকাশ্যে সমর্থন জানিয়ে চীন সাফ জানিয়েছে, ঢাকা ও বেইজিং এর সহযোগিতা তৃতীয় কোনো পক্ষকে লক্ষ্য করে নয়। এর মাধ্যমে মূলত বাংলাদেশ চীন সম্পর্ক নতুন কৌশলগত এক পর্যায়ে ঢুকেছে। বেইজিং এর এমন বার্তাকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ বলছেন কেন বিশ্লেষকেরা? এখানে তৃতীয় পক্ষের ইঙ্গিত কি ভারতের দিকে? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ককে আরও বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে বেইজিং। বিশেষ করে তিস্তা নদীভিত্তিক উন্নয়ন উদ্যোগে চীনের অংশগ্রহণ এবং এ বিষয়ে দেওয়া সাম্প্রতিক বক্তব্য দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। চীনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, ঢাকা ও বেইজিং এর সহযোগিতা কেবল দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং এটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, তিস্তা নদী নিয়ে পরিকল্পিত সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার কার্যক্রম বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন উদ্যোগ। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে চীন তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহী। চীনা মুখপাত্র বলেন, তিস্তা সংক্রান্ত সহযোগিতা দুই দেশের পারস্পরিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, চীন ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা স্বাধীনভাবে পরিচালিত হওয়া উচিত এবং এ ধরনের অংশীদারিত্ব বাইরের কোনো প্রভাব দ্বারা প্রভাবিত হওয়া সমীচীন নয়। বিশ্লেষকদের মতে বেইজিংয়ের এই মন্তব্যের কূটনৈতিক তাৎপর্য রয়েছে, বিশেষ করে তিস্তা নদীর পানি বণ্টন এবং অববাহিকা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত সংবেদনশীল অবস্থান বজায় রাখায় চীনের বক্তব্যকে অনেকেই দিল্লির প্রতি একটি পরোক্ষ বার্তা হিসেবে দেখছেন। মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন গতি দিয়েছে। বেইজিং সফরকালে তিনি চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। আলোচনার পর প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি দ্রুত এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করতে দুই দেশের বিশেষজ্ঞদের কাজ শুরু করার কথাও জানানো হয়েছে। নদী ব্যবস্থাপনা ছাড়াও পানি সম্পদ পরিকল্পনা, বন্যা পূর্বাভাস, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নদী খনন এবং জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে ঢাকা ও বেইজিং। বিশেষজ্ঞদের মতে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে মেঘনা অববাহিকা ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। চীন বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে পাশে থাকারও আশ্বাস দিয়েছে। বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে চীনের নির্ভরযোগ্য বন্ধু হিসেবে অভিহিত করেন এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। স্বাস্থ্য খাতেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে ভারতীয় ভিসা প্রাপ্তিতে জটিলতার প্রেক্ষাপটে বাংলাদেশি রোগীদের জন্য চীনের ইউনান প্রদেশকে চিকিৎসা গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সামনে এসেছে। এছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় অবকাঠামো ও শিল্প খাতে সহযোগিতা জোরদার, মোংলা বন্দরের উন্নয়ন, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রতিষ্ঠা এবং বাণিজ্য সম্প্রসারণে উভয় দেশ নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেছে। রোহিঙ্গা সংকট নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে মিয়ানমারের বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য ঢাকার প্রশংসা করেছে বেইজিং। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়েছে। তবে যৌথ ঘোষণাপত্রে কূটনৈতিক সংবেদনশীলতার কারণে রোহিঙ্গা শব্দ ব্যবহার না করে তাদের মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়। অন্যদিকে বাংলাদেশ পুনরায় এক চীন নীতির প্রতি তার অটল সমর্থন ব্যক্ত করেছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। রেকর্ড দাবদাহে পুড়ছে ইউরোপ। পরিস্থিতি এখন শুধু দাবদাহের অস্বস্তিতে আটকে নেই, চরম উদ্বেগজনক আকার নিয়েছে নজিরবিহীন মৃত্যুর মিছিল। মাত্র এক সপ্তাহে ফ্রান্সে প্রাণহানি 1000 ছাড়িয়েছে, স্পেনে যা 300 ছাড়িয়ে ছুঁই ছুঁই দুর্বার গতিতে। সবচেয়ে ঝুঁকিতে বয়স্ক আর শিশুরা। জার্মানি, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, ইটালি, সুইজারল্যান্ড সহ ইউরোপের দেশে দেশে বাড়ছে হিট স্ট্রোকের আশঙ্কা। কি বলছেন আবহাওয়াবিদরা? বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। খোলা আকাশ থেকে যেন আগুন ঝরছে, আর পিচের রাস্তা যেন তপ্ত কড়াই। খাখা রাস্তাঘাট, শপিং মল আর নগরীর জাঁকজমকপূর্ণ ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্রগুলো। কোনো জায়গা দেখে তো মনে হয় পরিত্যক্ত ভুতুরে কোনো এলাকা, যা গত এক সপ্তাহে ইউরোপ জুড়ে বয়ে যাওয়া স্মরণকালের তীব্র দাবদাহের নিত্যদিনের দৃশ্য। জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ এরই মধ্যে ভেঙেছে আগের সব রেকর্ড। এখানেই শেষ নয়, শিউরে ওঠার মতো আরও ভয়াবহ খবর দিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। জানানো হয়েছে গত এক সপ্তাহে শুধু ফ্রান্সেই মারা গেছেন স্বাভাবিক সময়ের তুলনায় 1000-এর বেশি মানুষ, যাদের 85%-ই বয়স 65-র বেশি। আবহাওয়ার এই রুদ্ররূপের তেজে স্পেনে প্রাণহানির সংখ্যা 3 শতাধিক, যেখানে মাত্র 4 দিনে মৃত্যু 200 ছাড়িয়েছে।
সবচেয়ে নাজুক দশা ফ্রান্সের রাজধানী প্যারিস ও আশেপাশের এলাকায়। জরুরি প্রয়োজন বা কর্মস্থলে যাওয়া ছাড়া ঘরের বাইরে পা পড়ছে না প্রায় কারোই। দর্শনার্থীদের জন্য বন্ধ আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম সহ বেশিরভাগ পর্যটন কেন্দ্রের দরজা। বিভিন্ন স্থানে খোলা হয়েছে কুলিং স্টেশন। গরমে স্বস্তির আশায় ভিড় বেড়েছে পানির ফোয়ারা আর জলাধারের আশেপাশে। এটা স্পষ্ট যে এই দুর্যোগের কারণ জলবায়ু পরিবর্তন। আগামী প্রজন্ম কিভাবে এই অতিরিক্ত চাপের মোকাবেলা করতে পারবে তা আমরা জানি না। আগের বছরগুলোর তুলনায় দিন দিন গরম বাড়ছে। এটা অসহ্যকর। এসি চালিয়ে ঘরের ভেতরে থাকতে হবে, নয়তো গরম থেকে বাঁচতে সমুদ্র উপকূলে চলে যেতে হবে। দাবদাহে জার্মানির অবস্থাও নাজেহাল। স্যাক্সনি আনহাল্ট অঞ্চলে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ছুঁই। এতে সবচেয়ে দুর্ভোগে বয়স্ক আর শিশুরা। সহ্যের বাইরে চলে যাচ্ছে অসুস্থদের শারীরিক জটিলতা। অনেক পরিবারের পুরো দিনই কাটছে ফ্যান, এসি কিংবা পানির ফোয়ারার পাশে। জার্মানির বিভিন্ন রাস্তায় দেখা দিয়েছে ফাটল, এমনকি ট্রেন চলাচলও বন্ধ। নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে বার্লিনে জলকামান দিয়ে পানি ছিটিয়েছে পুলিশ। ডেনমার্কে 1874 সালে আবহাওয়া পরিমাপ শুরু হওয়ার পর এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ইতিহাসের উষ্ণতম দিনের তিক্ত অভিজ্ঞতা নিয়েছে চেক প্রজাতন্ত্রবাসীরা। এছাড়া ইতালির রোমের রাস্তায় বিশেষ ব্যবস্থায় পানি স্প্রে করা হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ার এই অদৃশ্য প্রতিযোগিতায় সামিল হয়েছে ইউরোপের অন্যান্য দেশও। এল নিনোর প্রভাবে এই দাবদাহে শুকাতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন নদ নদী। ইতালির পো নদী শুকিয়ে কমেছে পানির প্রবাহ। নদীতে ঢুকছে সমুদ্রের লবণাক্ত পানি। এতে মিঠা পানির সংকটে হুমকির মুখে কৃষিখাত। তীব্র তাপপ্রবাহের কুপ্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। হাঙ্গেরিতে দানিউব নদীর পানি গরম হয়ে উঠায় পাক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি রিঅ্যাক্টরের উৎপাদন কমেছে। একই কারণে সাময়িক বন্ধ সুইজারল্যান্ডের বেজনাও পারমাণবিক কেন্দ্র। আবহাওয়াবিদরা জানিয়েছেন গ্রিক বর্ণ ওমেগার আকৃতির উচ্চচাপ বলয় বা ওমেগা ব্লক সৃষ্টি হওয়ায় গরম বাতাস দীর্ঘ সময় ধরে ইউরোপে আটকে আছে। এ কারণেই এবারের তাপমাত্রা মৌসুমের স্বাভাবিক গড়ের তুলনায় অনেক বেশি। ওমেগা ব্লক আবহাওয়ার ধরনেই এত তীব্র তাপ প্রবাহের কারণ, যা ইউরোপের তাপ প্রবাহের ক্ষেত্রে খুবই সাধারণ। যেমনটা আমি আগেই বলেছি, আমরা উচ্চ তাপমাত্রার যে পূর্বাভাস দিয়েছি, এবার তার থেকেও বেশি তাপে পুড়ছে ইউরোপ। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে। স্বস্তির পূর্বাভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে এ সপ্তাহের শেষে ধীরে ধীরে কমতে পারে অসহনীয় এই দাবদাহ। সাক্ষাৎ হতে পারে বজ্রসহ বৃষ্টির সাথে। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক। ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে জীবন বাঁচানোর লড়াই। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে অসংখ্য মানুষ। কারো কারো মতে এর সংখ্যা 70,000-এর কাছাকাছি। প্রতি মুহূর্তে ক্ষীণ হয়ে আসছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। এতে হতাশার মাঝেও আশা জাগাচ্ছে উদ্ধারের অলৌকিক কিছু ঘটনা। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। চরম মানবিক সংকটে পড়েছে ভেনেজুয়েলা। দেশটিতে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর এখন চলছে আটকে পড়াদের বাঁচানোর চেষ্টা। সময় যত গড়াচ্ছে ততই কমছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা। পরপর দুইবারের ভয়াবহ ভূমিকম্পে ইতোমধ্যেই নিহতের সংখ্যা 1400 পার হয়ে গেছে। ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে কত মানুষ আটকে আছেন তার সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানা না গেলেও তা যে বিশাল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিখোঁজ স্বজনদের খোঁজে অপেক্ষারত পরিবারগুলোর কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। ভূমিকম্পের পর প্রথম কয়েকদিনকে ধরা হয় গোল্ডেন আওয়ার বা সোনালী সময় হিসেবে, কারণ এই সময়ের মধ্যে মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু এখন দ্রুত ফুরিয়ে আসছে সেই গুরুত্বপূর্ণ সময়। পানি ও খাবারের অভাব, অতিরিক্ত রক্তক্ষরণ এবং কংক্রিটের নিচে অক্সিজেনের স্বল্পতার কারণে আটকে পড়াদের বেঁচে থাকার শক্তি যেন শেষ হয়ে যাচ্ছে। ড্রোনের মাধ্যমে নেওয়া ক্ষতিগ্রস্ত এলাকার কিছু ভিডিও চিত্রে দেখা গেছে মাইকুয়েতিয়া এবং লাইগুয়েরা বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ধ্বংস আর ধ্বংস। বহুতল ভবনগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।
এই দুঃসময়েও কিছু অলৌকিক উদ্ধারের ঘটনাও দেখা যাচ্ছে। দেশটির লাইগুয়াইরা এলাকায় ধ্বংসস্তূপের প্রায় 10 ফুট গভীর থেকে একটি 11 বছরের শিশুকে জীবিত উদ্ধার করেছে কলম্বিয়ার একটি বিশেষ উদ্ধারকারী দল। উদ্ধারকারীরা যখন স্ক্যানার দিয়ে শিশুটির অবস্থান শনাক্ত করে তার সাথে কথা বলছিলেন, তখন ধ্বংসস্তূপের নিচ থেকে তার ক্ষীণ কণ্ঠ শোনা যাচ্ছিল। শিশুটি বেঁচে ফিরলেও একই ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছেন তার মা ও বোন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্ধারকারী দল এবং ভেনেজুয়েলার স্থানীয় ফায়ার ফাইটাররা যৌথভাবে কাজ করে মাটি ও কংক্রিটের নিচ থেকে মাত্র 9 মাস বয়সী একটি শিশু এবং তার মাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছেন। মানবিক বিপর্যয় সামাল দিতে ভেনেজুয়েলার স্থানীয় উদ্ধারকারীদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও এগিয়ে এসেছে। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, এল সালভাদর ও কলম্বিয়ার মতো দেশগুলোর শত শত অভিজ্ঞ উদ্ধারকর্মী এখন দিনরাত কাজ করছেন। যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক হেলিকপ্টারগুলো দুর্গম এবং ধূলিঝড় কবলিত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিচ্ছে। তবে মাঠ পর্যায়ের চিত্র এখনও বেশ করুণ। স্থানীয়রা বলছেন, অনেক দেশের উদ্ধারকর্মীরা এসে তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন ঠিকই, কিন্তু বড় বড় কংক্রিটের ধ্বংসাবশেষ সরানোর জন্য তাদের কাছে কোনো ভারী যন্ত্রপাতি বা ক্রেন নেই। হাত দিয়ে বা সাধারণ ড্রিল মেশিন দিয়ে অনেক ধ্বংসস্তূপই সরানো অসম্ভব, তাই ভারী যন্ত্রপাতির আকুতি জানিয়েছেন উদ্ধারকারীরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস নিজেদের আধুনিক কম্পিউটার মডেলিং ব্যবহার করে আশঙ্কা প্রকাশ করেছে এই ভয়াবহ দুর্যোগে নিহতের সংখ্যা 10,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। স্থানীয়দের পাশাপাশি বিশ্ববাসী আশা ও প্রার্থনা করছেন যেন গোল্ডেন টাইম শেষ হওয়ার আগে আটকে পড়াদের উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হয়। ইমরান মাহমুদ, বাংলাভিশন। যে ফুটবল ছিল কর্মজীবী সাধারণ মানুষ আর দিনমজুরের বিনোদন, কালের বিবর্তনে তা আজ ধনীদের বিলাসী পণ্য। 2022 সালে যে টিকিটের দাম ছিল 27,000 টাকা, তা এবার ছোঁয়ার আগেই গুনতে হচ্ছে প্রায় 80,000 টাকা। আর কালোবাজারে এই টিকিটের দাম 2.25 লাখ টাকা ছাড়িয়ে গেছে। এতে ফুটবল প্রেমী সাধারণ ভক্তরা এখন গ্যালারি থেকে নির্বাসিত। উচ্চবিত্তদের দখলে স্টেডিয়ামের দর্শক সারি। এই আকাশচুম্বী দামের কারণ কি? কার স্বার্থে কর্পোরেট হাতিয়ার হয়ে গেল ফুটবল বিশ্বকাপ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। টাকার গরম আর কর্পোরেট ভরমের নিচে চাপা পড়ে গেছে ফুটবলের পুরনো দিনের উৎসবমুখর দৃশ্য। 1978 সালে স্কটল্যান্ডের 2 হতদরিদ্র ব্যক্তি জাহাজে চড়ে রং মিস্ত্রির কাজ করে বিশ্বকাপ দেখতে পৌঁছে গিয়েছিলেন আর্জেন্টিনা। 2014 সালেও হাজারো সাধারণ লাতিন আমেরিকান ফুটবল প্রেমী পূরণ করেছিলেন খেলা দেখার স্বপ্ন। কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে সেই চিরচেনা চিত্র পুরোপুরি উধাও। 2022 সালে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের সর্বোচ্চ টিকিটের দাম ছিল $220, যা বাংলাদেশি টাকায় 27,000 টাকার বেশি। অথচ এবার টিকিটের দাম শুরুই হয়েছে $575 থেকে, বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় 80,000-এ। এছাড়াও কালোবাজারি বা রিসেল মার্কেটে সেই একই টিকিটের সর্বনিম্ন দাম পড়ে 1,96,000 টাকার বেশি। সত্যি বলতে এই দামটা একেবারে মাত্র অতিরিক্ত বা অন্যায়। আসলেই তাই। আমার মনে হয় দামটা যদি একটু সাধারণ বা নাগালের মধ্যে থাকতো, তবে আরো অনেক বেশি মানুষ এই খেলা উপভোগ করতে পারত। ফিফার নতুন ডাইনামিক প্রাইসিং পদ্ধতির কারণে চাহিদার সাথে সাথে লাফিয়ে বাড়ছে টিকিটের দাম। বিশ্বকাপ এখন চলে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। এমন আকাশচুম্বী খরচের কারণে বদলে গেছে স্টেডিয়াম গ্যালারির পরিচিত রূপ। ফুটবল মাঠ এখন আর সাধারণ খেটে খাওয়া মানুষের কোলাহলে মুখরিত হয় না। সেখানে ভিড় করছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী, ব্যাংকার, ইঞ্জিনিয়ার আর চিকিৎসকদের মতো উচ্চ আয়ের পেশাজীবীরা। আমাদের টিকিটের জন্য লেগেছে জনপ্রতি $1,400 করে, আর এর সাথে হোটেল খরচ, কেনাকাটা এবং এখানে থাকার বাকি সব খরচ তো আছেই। সব মিলিয়ে অভিজ্ঞতা দারুণ ছিল এবং পয়সা উসুল। আমার মনে হয় হোটেল, খাওয়া দাওয়া, অন্যান্য খরচ আর টিকিট মিলিয়ে 5 জনের জন্য আমাদের প্রায় $22,000 মতো খরচ হয়েছে। তবে এর পেছনে খরচ হওয়া প্রতিটি সেন্ট সার্থক। দাম কত সেটা কোনো বিষয় না। আমি প্রয়োজনে আবারও এই খরচ করতে রাজি আছি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই ফুটবলের বাণিজ্যিক মূল্য আকাশ ছোঁয়া। তবে দুঃখের বিষয় হলো, কোটি টাকা খরচের এই উন্মাদনা শেষ হওয়া মাত্রই মার্কিন দর্শকেরা আবারও ব্যস্ত হয়ে পড়বে বেসবল বা NFL এর মতো স্থানীয় খেলা নিয়ে।
মানুষ খেলা দেখার জন্য বিপুল পরিমাণ টাকা খরচ করবে। যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, 1994 সালে তারা যখন প্রথমবার বিশ্বকাপ আয়োজন করে তখনও ঠিক এমনটাই ঘটেছিল। সেই সময় আমেরিকায় এই খেলা এতটা জনপ্রিয় ছিল না, তবুও আমেরিকানরা খুব বড় আকারে এর সাথে যুক্ত হয়েছিল। সেটি ছিল এক বিরাট সাফল্য। গত 30 বছরে যুক্তরাষ্ট্রে ফুটবলের প্রসারের পেছনে এটি ভূমিকা রেখেছে। এই উন্মাদনা এখানে চলতেই থাকবে, মানুষ এতে পুরোপুরি ডুবে থাকবে। তারপর খেলা শেষ হওয়া মাত্রই আমেরিকানরা এটি একদম ভুলে যাবে এবং সামনের ওয়ার্ল্ড সিরিজ কিংবা আমেরিকান ফুটবল ও অন্যান্য খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেড়েছে, বিশেষ করে ধনীদের মাঝে, এমনটাই মনে করেন অনেক ক্রীড়া বিশেষজ্ঞ। তবে মার্কিন নাগরিকদের জন্য টিকিট কিংবা খেলার জন্য বিপুল অর্থ খরচের বিষয়টি নতুন কিছু না। টিকেটের এত বেশি দাম বেড়ে যাওয়া দেখে আমি খুব একটা অবাক হইনি, কারণ বিশ্বকাপ দেখার জন্য মানুষের টাকা খরচ করার ইচ্ছা অনেক বেশি। যদিও 30-40 বছর আগেই এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল, কিন্তু এর জনপ্রিয়তা আসলে আরো বেড়েছে, বিশেষ করে বিত্তবান বা ধনী মানুষদের মধ্যে। তাদের মধ্যে অনেকেই হয়তো ছোটবেলায় বেশ দরিদ্র ছিলেন, কিন্তু তারা এই খেলার অন্ধভক্ত এবং বড় হয়েও সেই ভালোবাসা ধরে রেখেছেন। একদিক থেকে ভাবলে টিকিটের এমন দাম হওয়াটা আসলেই খুব অবাক করার মতো কিছু নয়। ফুটবল এখন আর কেবল একটি খেলা হিসেবে সীমাবদ্ধ নেই, এটি বর্তমানে $1 ট্রিলিয়ন গ্লোবাল বিজনেস। সাধারণ মানুষের সস্তা বিনোদন থেকে ফুটবল পরিণত হয়েছে ধনীদের বিলাসী পণ্যে। খেলা সংশ্লিষ্ট অনেক বিশ্লেষক বলছেন, যেসব সাধারণ সমর্থকেরা শত বছর ধরে ফুটবলের প্রাণ বাঁচিয়ে রেখেছে তারাই এখন নির্বাসিত হচ্ছে গ্যালারি থেকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।